নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে ডেটা সেন্টারের একটা প্রক্সি প্লে নিয়ে ডিসকাশন করব। তো আপনারা নিশ্চয়ই ইটুই নেটওয়ার্কের নাম শুনেছেন। তো এই ইটুই নেটওয়ার্ক কিন্তু ডেটা সেন্টারের একটা প্রক্সি প্লে। তো অনেকেই এটাকে মার্কেটে কিন্তু ডেটা সেন্টার স্টক বলে ভুল করে। তো এটা কিন্তু কোনো ডেটা সেন্টার স্টক না, বা ডেটা সেন্টার কিন্তু এরা কোনো তৈরি করে না, বা কোনো ডেটা সেন্টার কিন্তু এরা চালায় না। তো ডেটা সেন্টারের প্রক্সি প্লে কেন বলছি সেটা বুঝতে গেলে কিন্তু আপনাকে বিজনেস মডেল ভালো করে এখানে বুঝতে হবে। তো আমরা জানি যে একটা ডেটা সেন্টারে মানে কি, মানে ডেটা সেন্টারে ডেটা মানে স্টোর থাকে। যে কোনো ডেটা সেন্টার কি করে, যত রকম ডেটা সেটাকে স্টোর করে রাখে। তো ডেটা কোথায় স্টোর থাকে? ডেটা স্টোর থাকে হচ্ছে সার্ভারে, বা ডেটা আপনারা দেখবেন একটা ডেটা সেন্টারে মানে হাজার হাজার সার্ভার থাকে, তার সঙ্গে সঙ্গে মানে যে সুপার কম্পিউটার থাকে সেখানে ডেটা স্টোর থাকে। তো এই যে কোম্পানি ইটুই নেটওয়ার্ক, এরা হচ্ছে মানে ডেটা সেন্টারে যে সার্ভার লাগে, মানে যেখানে ডেটা স্টোর থাকে সেই সার্ভারকে কিন্তু ভাড়া দেয়। মানে সার্ভারকে কিন্তু তারা রেন্ট দেয়। এরা কিন্তু কোনো সার্ভার কিন্তু বিক্রি করে না। তো এটা হচ্ছে এদের কিন্তু মেন বিজনেস মডেল। এবার একটা জিনিস যেটা প্রশ্ন জাগবে, যে সেটা হচ্ছে যে এরা যে এই যে ডেটা সেন্টার বা যে কোনো ধরনের মানে সার্ভারকে যে রেন্টে দেয়, যেটা তাদের মেন ব্যবসা। এই প্রথম কথা হচ্ছে যে ক্লায়েন্ট কেন সার্ভার ভাড়া নেবে? প্রথম কথা হচ্ছে কোনো ক্লায়েন্ট তো ডাইরেক্ট সার্ভার কিনে নিতে পারে, সে ভাড়া নেবে কেন? তো এখানে একটা জিনিস আপনাকে বোঝা দরকার। ধরুন আমি একটা ছোট আইটি কোম্পানি চালাই, যেখানে আমার 20 থেকে 50টা এমপ্লয়ি আছে। এবার আমরা সবাই জানি যে মানে এই মুহূর্তে কি হচ্ছে, মোটামুটি মার্কেটে কথা চলছে যে এআই এসে সকলের কাজ খেয়ে নিতে পারে, এআই এসে নানা রকম সমস্যা করতে পারে। তো বেসিক্যালি আমি চাইছি যে আমার এমপ্লয়ি যারা, তাদেরকে এআই মডেলে ট্রেন করাতে। তো এআই মডেলে যদি আমি ট্রেন করাতে চাই, আমি যদি আমার ম্যান পাওয়ারকে এআই চ্যাটবটের সাহায্যে ট্রেন করাতে চাই, তাদেরকে মেশিন লার্নিং এর সাহায্যে তাদেরকে মানে হ্যাবিচুয়েট করতে চাই, মেশিন লার্নিং এর মাধ্যমে তাদেরকে হ্যাবিচুয়েট করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু আমাকে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু সার্ভার কিনতে হবে। কিন্তু আমি একটা 20-50 জনের কোম্পানি চালাই, আমি যদি একটা সার্ভার কিনতে যাই, তো বছরে আমার মোটামুটি ধরুন 20-30 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। এবার ওই খরচাটা দেওয়া আমার পক্ষে সম্ভব না, বা ওই খরচা দিয়ে আমার পক্ষে বিজনেস চালানোটা সম্ভব নয়। তো আমার পক্ষে জেনারেলি অপশন কি রয়েছে, আমি গিয়ে ইজিলি কিন্তু এই সার্ভার ভাড়া নিতে পারি। তো সার্ভার জেনারেলি এই যে ইটুই নেটওয়ার্ক টাইপের কোম্পানি আছে, এরা কিন্তু ঘন্টা বেসিসে মানে আওয়ারলি বেসিসে, আবার মান্থলি বেসিসেও কিন্তু ভাড়া দেয়। তো সাপোজ ধরুন ঘন্টা বেসিসে $5 থেকে $10 তারা সার্ভার ভাড়া দিল। তো জেনারেলি $5 থেকে $10 পিছু যদি তারা ঘন্টা বেসিসে সার্ভার মানে এক একটা যে জিপিইউ সার্ভার রয়েছে, সেটা যদি $5 থেকে $10 ভাড়া দেয়, তাহলে সেটা আমি ইজিলি অ্যাফোর্ড করতে পারবো। বা ধরুন একটা মান্থলি মানে ভাড়া নিল আমার কাছ থেকে $150-200, তো আমি কিন্তু সেটা কিন্তু ইজিলি কিন্তু অ্যাফোর্ড করতে পারবো। তো জেনারেলি এই কারণেই কিন্তু এই যে কোম্পানি মানে এই যে টাইপের কোম্পানি যারা এই আপনার সার্ভার ভাড়া দেয়, তাদের কিন্তু ডিমান্ডটা বাড়ছে। এবার এই সার্ভার ভাড়া দেওয়ার জন্য এখানে আরেকটা জিনিস বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে সার্ভার কিনতে গেলে তো মানে অনেক খরচা। সারা বছরে হয়তো একটা হিউজ মানে খরচা দিতে হতে পারে, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, বা যদি আমি দিয়ে দিই তাহলে আমার বিজনেস করা কিন্তু মানে আমার বিজনেস চালানো কিন্তু সম্ভব না। কিন্তু যেটা মানে এর সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে সার্ভার কিন্তু শুধু কিনলে হবে না। একটা সার্ভারকে কিন্তু চালানোর জন্য প্রচুর পরিমাণে খরচা করতে হয়। অর্থাৎ সার্ভার কিনলে হয় না, সার্ভারের মেইনটেন্যান্স এরও কিন্তু প্রচুর খরচা করতে হয়। তো ওভারঅল কিন্তু বিজনেসে যা আয় হবে তার থেকে কিন্তু টোটাল খরচ বেড়ে যাবে। সেই জন্য যত রকম মানে আজকের যুগে আপনি দেখবেন মোটামুটি ছোট, ছোট যত কোম্পানি, আইটি সফটওয়্যার কোম্পানি যারা এআই মডেল নিয়ে কাজ করছে, এআই মডেলের উপর তাদের এমপ্লয়িদেরকে ট্রেন করাচ্ছে, তো তারা কিন্তু বেসিক্যালি এই সার্ভার কিন্তু ভাড়া নিচ্ছে। তো সুতরাং এই সার্ভার ভাড়া নেওয়ার কিন্তু ভীষণ ডিমান্ড রয়েছে। বহু কোম্পানি কিন্তু ফরেনে এই ধরনের সার্ভার ভাড়া দেয়। আপনি অ্যামাজন ওয়েব সার্ভিস বলুন, তারপরে গুগল ক্লাউড বলুন, এবং আরো অনেক ধরনের কোম্পানি কিন্তু আছে, তারা এই যে বেসিক্যালি এই মডেলে কিন্তু কাজ করে। তো আমাদের ইন্ডিয়াতে ইটুই নেটওয়ার্ক এই যে কোম্পানি, তারা কিন্তু এই মডেলে কাজ করছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে কিন্তু এই সার্ভার ভাড়া নেওয়ার ডিমান্ড আসছে কিন্তু মূলত এই যে বহু মানে যে আইটি সেক্টর যত এমার্জিং হচ্ছে এবং যত এআই এর ডিমান্ড বাড়ছে, তো সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই কোম্পানির কিন্তু ডিমান্ড আসছে। সেই জন্যই আমরা প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে একটা প্রক্সি প্লে। তো এই কারণেই বলেছিলাম এটা প্রক্সি প্লে। এটা কিন্তু সরাসরি ডেটা সেন্টারে মানে বানায় না, কিন্তু ডেটা সেন্টারের পারফরমেন্স এর সঙ্গে কিন্তু এর পারফরমেন্স হচ্ছে পুরোপুরি লিঙ্কড। তো এটা গেল। এবার যদি আমরা কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স এ চলে আসি, গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে প্রায় 2.5 গুণেরও বেশি কিন্তু তাদের রেভিনিউ বেড়ে গেছে। তার মূল কারণ হচ্ছে এই হিউজ ডিমান্ড। এবং সেকেন্ড যেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে অপারেটিং প্রফিটও কিন্তু তাদের কিন্তু গত বছরের রেসপেক্টে এই বছরে কিন্তু তাদের অপারেটিং প্রফিট বেড়েছে, মানে মার্চ টু মার্চ যদি আমরা দেখি। এবং ওভারঅল দেখবো কিন্তু এখানে কিন্তু আমার মানে অপারেটিং প্রফিট মার্জিন গত বছরে মোটামুটি আপনার
হ্যাঁ, অপারেটিং প্রফিট মার্জিন গত বছরের যে মার্চ কোয়ার্টার, সেই মার্চ কোয়ার্টারে ছিল মোটামুটি 40%। সেখান থেকে অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে হয়েছে 61%, মানে এক বছরে 20%-এর উপর কিন্তু মার্জিন বেড়ে গেছে। এবার আমরা যদি দেখি যে এই যে মার্জিনটা তারা মানে অপারেটিং লেভেলে করেছে, মানে যেটা তারা মানে অপারেটিং মানে অপারেটিং লেভেলে বা ইবিডা লেভেলে তাদের যে মার্জিন রয়েছে, সেই মার্জিন কিন্তু আপনি যদি দেখেন প্যাট লেভেলে সেটা কিন্তু মানে ধরে রাখতে পারেনি। মানে বটম লাইন যদি দেখেন, গত বছর তাদের 13-14 কোটি টাকা প্রফিট ছিল, এবছর কমে কিন্তু 4 কোটি টাকা হয়ে গেছে। এবার এই বটম লাইনে কেন প্রফিটটা এলো না, মানে বটম লাইনে প্রফিটটা কেন কমে গেল? এবার আপনি যদি ফুল ইয়ারেও দেখেন সেম চিত্র আপনি দেখবেন। মানে ফুল ইয়ারে যদি আপনি রেভিনিউ গ্রোথ দেখেন 26 সালে, মানে 25 সালের রেসপেক্টে যদি 26 সালের তুলনা করেন, 21% তাদের রেভিনিউ গ্রোথ এসছে। তাদের যে মানে প্রফিট কিন্তু মানে গত বছরে কিন্তু তাদের পজিটিভ ছিল, এবছর কিন্তু সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। বাট মোটামুটি কোম্পানি 25 কোটি টাকার কাছাকাছি কিন্তু তারা লসে রয়েছে। এর মূল কারণ হচ্ছে কোম্পানি কিন্তু হিউজ পরিমাণে ইনভেস্ট করেছে। হিউজ পরিমাণে কিসে ইনভেস্ট করেছে? তাদের মেইন প্রোডাক্ট কি? ওই জিপিইউ, যেটা সার্ভার তারা ভাড়া দেয়। তো সেই সার্ভার প্রথমে তো তারা কিনে তারপরে ভাড়া দেয়। তো হিউজ পরিমাণে যেহেতু সার্ভারের পেছনে তাদের ইনভেস্টমেন্ট তারা করেছে, এই জন্য কিন্তু তাদের হচ্ছে মার্জিন কিন্তু এখানে ফল করে গেছে। তার কারণটা হচ্ছে যখনই হিউজ পরিমাণে তারা সার্ভারে ইনভেস্ট করছে, এই সার্ভার হচ্ছে তাদের অ্যাসেট। যত বেশি পরিমাণে অ্যাসেটে ইনভেস্ট করবে তত কি হবে? তাদের ডেপ্রিসিয়েশন বেড়ে যাবে এবং আল্টিমেটলি এদের ক্ষেত্রে কি হয়েছে? এদের ডেপ্রিসিয়েশন কিন্তু হিউজ পরিমাণে মানে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। এবং এক ধাক্কায় এই যে ডেপ্রিসিয়েশন, এটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু তাদের যেটা আমরা দেখবো বটম লাইন বা নেট প্রফিট, সেটা কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বা আমরা দেখতে পাচ্ছি ফুল ইয়ারে কিন্তু কোম্পানি কিন্তু এই মুহূর্তে লস মেকিং কোম্পানি। তার কারণটা হচ্ছে কিন্তু এই ডেপ্রিসিয়েশন কস্ট কিন্তু বেড়ে যাওয়া। এখানে কিন্তু একটা জিনিস কনসিডার রাখবেন, ডেপ্রিসিয়েশন কিন্তু নন ক্যাশ আইটেম। মানে ডেপ্রিসিয়েশন কিন্তু এই নয় যে কোম্পানির হাত থেকে কিন্তু মানে ক্যাশে লস হয়ে গেছে। কোম্পানির ক্যাশ লস কিন্তু এখানে হচ্ছে না। এখানে যেকোনো কোম্পানিকে তার অ্যাসেট প্রতি বছর তো যত অ্যাসেট ব্যবহার করবে তার কিন্তু অ্যাসেট ক্ষয় হয়। তো সেই হিসাবে ক্যালকুলেশনের দিক থেকে কিন্তু কোম্পানির এটা লস দেখাচ্ছে। কিন্তু যদি আমরা ডেপ্রিসিয়েশনকে এখান থেকে সরিয়ে দিই, তাহলে কিন্তু আমি দেখবো কোম্পানি কিন্তু এখানে কিন্তু প্রফিটেবল আছে। তো সুতরাং এখানে বুঝতে হবে যে কোম্পানি হাই ইনভেস্টমেন্ট করছে। যেহেতু হাই ইনভেস্টমেন্ট তারা করছে, সুতরাং তাদের হচ্ছে ইনভেস্টমেন্ট যেহেতু বাড়ছে, প্রচুর পরিমাণে মেশিন কিনছে, ডেপ্রিসিয়েশন বেড়ে গেছে। তো এটা গেল। এইবার আপনি যদি দেখেন এই যে কোম্পানির যে ডেপ্রিসিয়েশন, কোম্পানি যে এই পরিমাণে এই যে হিউজ পরিমাণে তারা যে ইনভেস্টমেন্টটা করলো, এই ইনভেস্টমেন্টটা কিন্তু তারা এখনো কিন্তু করছে। মোটামুটি মানে এই এনভিডিয়া বলে যে কোম্পানি আছে, তাদের থেকে B200 যে জিপিইউ, সেই জিপিইউ কিন্তু প্রায় 2000 টা জিপিইউ কিন্তু তারা এই মে জুন মাসের মধ্যে কিন্তু তারা কিনেছে। এইবার মানে মে মাস তো অলরেডি মানে রানিং, তো মানে মে থেকে জুনের মধ্যে তাদের 2000 জিপিইউ কেনার কিন্তু কথা আছে। তো মোটামুটি একটা জিপিইউ এর দাম যদি ধরেন $35,000 থেকে $40,000 কিন্তু এই একটা জিপিইউ কিনতে কিন্তু তাদের খরচ হয়। তাহলে ওভারঅল যদি আমি দেখি যে একটা জিপিইউ, এবার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা জিপিইউ কিনলেই কিন্তু মানে জিপিইউ কিনে সেটাকে ভাড়া দিতে পারে। মানে সার্ভার কিনলো, সার্ভার ক্লায়েন্টকে ভাড়া দিল। তো ক্লায়েন্টকে সার্ভার ভাড়া দিলে সেখান থেকে কিন্তু তার রেভিনিউ আসবে। কিন্তু এর মানে এই নয় যে প্রথম বছরেই কোম্পানি প্রফিটেবল হয়ে যাবে। কারণ এই যে 2000 টা জিপিইউ এর জন্য তার যে হিউজ পরিমাণ খরচা করতে হচ্ছে, তো বেসিক্যালি কোম্পানির এখান থেকে প্রফিট আসতে কিন্তু ৩-৪ বছর টাইম লেগে যাবে। তো প্রথম বছরে কিন্তু কোম্পানি ব্রেক ইভেনে পৌঁছায় না। মোটামুটি ১-১.৫ বছর লাগে কিন্তু ব্রেক ইভেনে পৌঁছাতে। সেখান থেকে প্রফিটেবল হতে কিন্তু তার ২-৩ বছর টাইম লাগে। এবার যদি আমরা মোটামুটি এখান থেকে যদি একটা ক্যালকুলেশন মতো করি যে এই যে ২০০০ টা জিপিইউ তারা কিনছে এবং একটা জিপিইউ তারা কিনছে কত? $৩৫,০০০ এবার $৩৫,০০০ এবং সেটাকে যদি আমরা ভারতের যে টাকা রয়েছে রুপিতে যদি কনভার্সন করি এবং এটা যদি ধরে নিই, কারণ একটা জিনিস জানবেন যে সে কিনে নিল আর 100% ওই সার্ভার গুলোকে রেন্টে দিয়ে দিল প্রথম দিন থেকে, এমন তো হয় না। সেটা মোটামুটি একটা কি বলবো ইউটিলাইজেশনে পৌঁছাতে, মানে মোটামুটি যে মানে যতগুলো জিপিইউ সে কিনছে প্রথম দিনই তো সে সব জিপিইউ ভাড়া দেবে না। তো মোটামুটি একটা ম্যাক্সিমাম লেভেল ইউটিলাইজেশনে পৌঁছাতে কিন্তু তার অনেকদিন সময় লেগেছে। তো ধরে নিচ্ছি প্রথম ১ বছরে সেটা 50% ম্যাক্সিমাম ইউটিলাইজেশনে পৌঁছাতে পারে। মানে এটা কিন্তু আমি বুলিশ কেসে বলছি। মিনিমাম কত পৌঁছাতে পারে? 25-30%। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম যদি ধরে নিই, হাইয়েস্ট ক্ষেত্রে এটা 50% পর্যন্ত ইউটিলাইজেশনে যেতে পারে। তাহলে এখান থেকে যদি আমি দেখি যে এই মুহূর্তে তাদের যে টোটাল রেভিনিউ রয়েছে মোটামুটি কোম্পানির 246 থেকে 250 কোটি টাকার কাছাকাছি, 250 কোটি টাকার কাছাকাছি কোম্পানির এই বছরে কিন্তু তাদের সেলস রয়েছে। তো এখান থেকে যদি আমরা দেখি কোম্পানির পরের বছরে ম্যাক্সিমাম 60-70% কিন্তু রেভিনিউ গ্রোথ আসতে পারে। তাহলে 60 থেকে তাদের 90 মানে 70% রেভিনিউ গ্রোথ তাদের আসছে। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে মানে আমি বলতে চাইছি এই যে নতুন জিপিইউ তারা লাগাচ্ছে। এবার যদি আমি তাদের পুরনো যে সমস্ত জিপিইউ গুলো এখনো চলছে সেইগুলো তো তারা ভাড়া দেবে। পুরোটা মিলিয়ে যদি আমি ধরি তো কোম্পানির রেভিনিউ গ্রোথ এখান থেকে ডবল হতে পারে। এবার আপনারা উল্লসিত হবেন যে হ্যাঁ,
রেভিনিউ গ্রোথ যদি ডবল হয়ে যায়, মানে 100% রেভিনিউ গ্রোথ বেড়ে যাওয়ার যদি চান্স থাকে, তাহলে তো স্টক তো খুব ভালো জায়গায় আছে। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই যে রেভিনিউ গ্রোথ কতটা বটম লাইন বা প্রফিটে হিট হবে, সেটাই হচ্ছে মানে প্রফিটে রিফ্লেক্ট হবে, সেটাই হচ্ছে এখানে অ্যানালিসিসের বিষয়। কারণ একটা জিনিস দেখুন, রেভিনিউ গ্রোথ তো কোম্পানি করবে, কিন্তু কথা হচ্ছে এই যে যত জিপিইউ সে কিনছে, সেই জিপিইউ এর সঙ্গে সঙ্গে কিন্তু তার ডেপ্রিসিয়েশনের খরচাও কিন্তু বেড়ে যাবে। এবার আপনি যদি দেখেন কোম্পানির কিন্তু এই মুহূর্তে মানে তারা কিন্তু প্রচুর পরিমাণে, বললাম যে লাস্ট 1 বছরে তারা প্রচুর পরিমাণে কিন্তু জিপিইউ কিনেছে। এখনো কিন্তু প্রচুর জিপিইউ কিন্তু অর্ডার স্টেজে আছে, মানে অর্ডার দিয়ে রেখেছে, এখনো পর্যন্ত কিন্তু তারা মানে ফাইনালি তাদের হাতে এসে পৌঁছায়নি। তো যখন এই জিপিইউ মোটামুটি 533-34 কোটি টাকার কিন্তু জিপিইউ কিন্তু এখনো অর্ডার স্টেজে আছে। এবার এই অর্ডারটা মানে যখন মোটামুটি তাদের কাছে যখন এই মানে অ্যাসেটটা চলে আসবে, তখন এটাও কিন্তু ডেপ্রিসিয়েশন কাউন্ট হবে। তো মোটামুটি ধরুন একটা জিপিইউ তাদের ডেপ্রিসিয়েশন মানে পুরো ওটাকে মানে মানে একটা মানে জিপিইউ এর যে বা সার্ভারের তাদের যে সার্ভার রয়েছে, সেই সার্ভারের লাইফ হচ্ছে মোটামুটি 6 বছর। তো 6 বছর যদি সার্ভারের লাইফ হয়, তাহলে 6 বছরের মধ্যে কিন্তু ওটাকে ডেপ্রিসিয়েশন করতে হবে। তো মোটামুটি যদি 534-35 কোটি যেটা তাদের রয়েছে, মানে এই মুহূর্তে অর্ডার রয়েছে, সেটা যখন তাদের হাতে চলে আসবে, মোটামুটি এখান থেকে আরো 89-90 কোটি টাকা কিন্তু আপনার ডেপ্রিসিয়েশন বেড়ে যাবে। তাহলে যদি আমি এখান থেকে মানে ডেপ্রিসিয়েশনের যদি গ্রোথ ক্যালকুলেশন করি, মানে এখন যে ডেপ্রিসিয়েশন আছে তার ভিত্তিতে যদি পরের বছরের ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করে দিই, তো ডেপ্রিসিয়েশনেরই গ্রোথ হচ্ছে 50% এর উপর। এবার আমি কি বললাম, রেভিনিউ এর গ্রোথ কিন্তু 90-100% হতে পারে, কিন্তু যখন এই ডেপ্রিসিয়েশনের গ্রোথ হবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে কোম্পানি আপনার মানে ডেপ্রিসিয়েশনের যদি গ্রোথ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে এরকম হতে পারে যে এই যে তারা হিউজ পরিমাণে যে এই মুহূর্তে ইনভেস্ট করছে জিপিইউ বা সার্ভার কিনছে, সেটা তো তারা ধরুন মোটামুটি এর জন্য মোটামুটি 1500 কোটি টাকা কিন্তু তারা খরচা করেছিল। মানে গত বছর তারা এর জন্য ফান্ড রেজ করেছে। এই যে নিজেদের ইকুইটি ডাইলিউশন করে বা শেয়ার বিক্রি করে তারা এর জন্য ফান্ড রেজ করেছে। তো এখন ধরুন এই যে ফান্ড রেজ তারা করছে, এটা তো কিন্তু তারা সম্পূর্ণভাবে ইকুইটি ডাইলিউশন করে করেছে। এবার কোম্পানি বাই চান্স ধরুন ডেট মানে নিল, মানে সে লোন নিল, লোন নিয়ে যদি আরো জিপিইউ কেনে, তাহলে তার ইন্টারেস্ট কস্ট বেড়ে যাবে। তার মানে এই ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট কস্ট যদি বেড়ে যায়, তাহলে যে রেভিনিউ গ্রোথটা আমরা দেখছি, সেটা কিন্তু প্রফিট গ্রোথে রিফ্লেক্ট হবে না। তো মোটামুটি ক্যালকুলেশন করে মোটামুটি যদি আমরা দেখি, 15-20 কোটি টাকা কিন্তু তাদের ম্যাক্সিমাম পরের বছরে প্রফিট আসার চান্স রয়েছে। তাহলে 15-20 কোটি টাকা যদি ম্যাক্সিমাম প্রফিট আসার চান্স থাকে, তো সেখান থেকে যদি আপনি মোটামুটি দেখেন যে এই মুহূর্তে কোম্পানির যে মার্কেট ক্যাপ, সেই রেসপেক্টে বা মার্কেট এই মুহূর্তে টোটাল তাদের যে মার্কেট ক্যাপ রয়েছে, তার রেসপেক্টে যদি আপনি 1 বছরের ফরওয়ার্ড আর্নিং বের করেন, তাহলে কিন্তু কোম্পানি কিন্তু হিউজ মানে আমি বলবো মানে ভ্যালুয়েশন ওয়াইজ কিন্তু প্রচুর ওভার ভ্যালুর জন্য রয়েছে, মানে হিউজ ওভার ভ্যালুর জন্য রয়েছে। 350 কাছাকাছি তাদের কিন্তু 1 বছরে কিন্তু ফরওয়ার্ড পি রেশিও আসছে। তো সুতরাং এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমি দেখি, কোম্পানি কিন্তু একটা হিউজ রিস্কি স্টক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই স্টক কিন্তু সম্পূর্ণ এই ডেটা সেন্টার হাইপে চলছে, মানে লোকে ভেবে নিয়েছে যে এটা কিন্তু ডেটা সেন্টারের ব্যবসা করে। এটা কিন্তু মোটেও না, এটা একটা ভুল ধারণা। ডেটা সেন্টারে যে জিপিইউ লাগে তার কিন্তু এটা ব্যবসা করছে, মানে ডেটা সেন্টারে কিন্তু সার্ভারের ব্যবসা করছে। এবং এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এই কোম্পানির সামনে যেটা সবথেকে বড় অপরচুনিটি বা রিস্ক যদি আমি বলি, যদি মানে এই যে ইউনিয়ন বাজেটে আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স হলিডে ঘোষণা করেছে, মানে বিদেশের যেগুলো হাইপার স্কেলার বা বড় বড় কোম্পানি আছে, তারা যদি তাদের ডেটা ইন্ডিয়ান ডেটা সেন্টারে স্টোর করে রাখে, তাহলে কিন্তু তারা ট্যাক্স হলিডে পাবে। তো এই যে ট্যাক্স হলিডে মানে যে মানে অপরচুনিটি, এটা কিন্তু রয়েছে এই কোম্পানির জন্য একটা বড় অপরচুনিটি। কারণ হচ্ছে তারা যে সার্ভার রয়েছে, এবার ধরুন কোনো কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, যেখানে ধরুন ল রয়েছে, তাকে ইন্ডিয়াতেই ডেটা স্টোর করতে হবে, তাহলে সেক্ষেত্রে সে বেনিফিট কিন্তু এই ইটুই নেটওয়ার্কের কাছেই যেতে হবে। তো সেক্ষেত্রে কোম্পানি বেনিফিট পাবে। বা ধরুন ফরেন কোনো কোম্পানি যারা ইন্ডিয়াতে বিজনেস করছে, ইন্ডিয়ান ডেটা নিয়ে কাজ করছে, তো তাকে যদি মানে মানে ডেটা স্টোর করতে হয়, এমন যদি কোনো কমপ্লায়েন্স বা রুল থাকে যে ইন্ডিয়াতেই তোমাকে ডেটা স্টোর করতে হবে, তাহলে কিন্তু সেই ইটুই নেটওয়ার্কের কাছে যাবে। এইটা হচ্ছে বিজনেসের একটা অপরচুনিটি। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই রকম সার্ভার যে কোম্পানি রয়েছে, সেরকম এই সার্ভার মানে আপনি যদি দেখেন মানে লিস্টেড স্পেসে অনেক কম আছে, আনলিস্টেড স্পেসে কিন্তু অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা কিন্তু এই ধরনের সার্ভার কিন্তু ভাড়া মানে দেয়ার বিজনেসে কিন্তু তারা ঢুকে গেছে। এবং ফরেন কোম্পানি কিন্তু এখানে অনেক বেশি আছে, যারা কিন্তু এই সার্ভার কিন্তু ঘন্টা বেসিসে বা মান্থলি বেসিসে যারা রেন্টে দেয়। তো আলটিমেটলি ধরুন এখানে এরকম হলো যে প্রচুর মানে মানে অন্য কোনো কোম্পানি এলো এবং তারা অনেক কম রেটে কিন্তু তারা মানে ভাড়া দেওয়া শুরু করলো। তাহলে যদি আজকে ধরুন এই কোম্পানি মোটামুটি $5 আশেপাশে ঘন্টায় সার্ভার ভাড়া দেয়, কোনো কোম্পানি এলো এবং দেখা গেল $4 $3 কিন্তু সার্ভার ভাড়া দিল, তাহলে আলটিমেটলি কি হবে, বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু তার কাছে চলে যাবে। তো আলটিমেটলি এখানে ব্যাপারটা, খেলাটা হচ্ছে যে যত কমে রেটে দিতে পারবে লোকে তার কাছে যাবে। তো বিষয় হচ্ছে এখানে কিন্তু
এই যে সাপ্লাই সাইডে যদি মোটামুটি অনেক কোম্পানি চলে আসে সেখানে কিন্তু একটা প্রবলেম। একটা এই কোম্পানি যেটা করতে পারে তার মানে যে মানে আজকে যদি মানে প্রচুর পরিমাণে হিউজ ডিমান্ড থাকে, ধরুন মানে প্রচুর পরিমাণে সার্ভারের ডিমান্ড বেড়ে গেল, তো আলটিমেটলি জিপিইউ এর যদি ডিমান্ড বাড়ে তাহলে কি করবে, মানে জিপিইউ এর যদি প্রাইস বেড়ে যায় তারা রেন্ট বাড়িয়ে দিতে পারে। তো এটা তারা করতে পারে, কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, রেন্ট বাড়ানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে অন্য কোম্পানি যদি কম রেটে দেয় তাহলে কিন্তু মানে ক্লায়েন্ট তার কাছে চলে যাবে। তো এটা কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে সমস্যা। তো কোম্পানি যদি আমি ওভারঅল অ্যানালিসিস করি, এটা কিন্তু ওভার হাইপ স্টক। মানে এটাকে নিয়ে মার্কেটে মানে অনেক বেশি হাইপ তৈরি করা হয়েছে এবং প্রচন্ড ভোলাটাইল এবং রিস্কি। মানে এখানে কিন্তু যেকোনো সময় মানে আপনি দেখবেন যে, আর ব্যক্তিগতভাবে আমি এই ধরনের কোম্পানি লাইক করি না যে যেখানে রেভিনিউ মানে যে গ্রোথ হবে তার সঙ্গে সঙ্গে তার ডেপ্রিসিয়েশন কস্ট হিউজ পরিমাণে বাড়তে থাকবে এবং তার প্রফিটকে মানে সেটা পুরো খেয়ে ফেলবে। তো আল্টিমেটলি এই কোম্পানির কি মানে এখানে কোম্পানিকে রেভিনিউ গ্রোথ আনতে গেলে, কোম্পানিকে যদি তার সেলস এ গ্রোথ আনতে হয় তাহলে বেশি বেশি করে তাকে কিন্তু জিপিইউ কিনতে হবে এবং যত বেশি জিপিইউ সে কিনবে তত বেশি সে ভাড়া দিতে পারবে। তো যত বেশি জিপিইউ সে কিনতে থাকবে তার কিন্তু আপনার আপনার কি হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়বে এবং ইনভেস্টমেন্ট বাড়লে অ্যাসেটে যত ইনভেস্ট করবে তত তার ডেপ্রিসিয়েশন কস্ট কিন্তু এখানে বেড়ে যাবে এবং বাই চান্স যদি সে লোন নেয় তাহলে ইন্টারেস্ট কস্টও বেড়ে যাবে। ফলে আলটিমেটলি আপনি দেখবেন এই কোম্পানির কিন্তু সেলস এর রেসপেক্টে প্রফিটের গ্রোথ কিন্তু কখনোই মানে খুব বেশি পরিমাণে থাকবে না। তো এটা হচ্ছে ওভারঅল অ্যানালিসিস। তার সঙ্গে সঙ্গে যেটা এখানে আরেকটা বিষয় রয়েছে, এদের যে প্রমোটার রয়েছে মোটামুটি এল&টির কাছে মোটামুটি 19% মতো স্টেক রয়েছে। কিন্তু এখানে যদি দেখেন ওভারঅল মানে কিন্তু প্রমোটার হোল্ডিং কিন্তু দিনের পর দিন কিন্তু এখানে কমে আছে, মানে কমেছে। তার কারণ হচ্ছে প্রমোটার কিন্তু নিজেদের যে শেয়ার সেইটাকে মানে বিক্রি করে কিন্তু এই ফান্ডিং তুলেছে এবং সেটা নিয়ে কিন্তু তারা এই যে আমরা একটু আগে বললাম যে তারা কিউআইপির মাধ্যমে ফান্ডিং তুলেছে। তো এই কিউআইপি করে বিভিন্নভাবে প্রমোটার কিন্তু শেয়ারকে সেল করে কিন্তু ফান্ডিং মানে তারা তোলে এই মোটামুটি আপনার জিপিইউ কেনার জন্য। তো আলটিমেটলি যদি এখানে যদি আরো পরিমাণে যদি তারা জিপিইউ কেনার জন্য তাদের ইকুইটি ডাইলিউট করে তাহলে প্রমোটার হোল্ডিং আরো কমে যাবে। প্রমোটার হোল্ডিং যদি কমে যায় তাহলে আলটিমেটলি তাদের যে রিটার্ন অন ইকুইটি, আমরা শেয়ার হোল্ডার হিসাবে কি দেখবো? আমরা শেয়ার হোল্ডার হিসাবে দেখবো কোম্পানির রিটার্ন অন ইকুইটি। তো কোম্পানির রিটার্ন অন ইকুইটি কিন্তু আরো পড়ে যাবে। তো কোম্পানি যত বেশি ফান্ড রেজ করবে তত তার রিটার্ন অন ইকুইটি পড়ে যাবে, আর যত বেশি সে লোন নেবে উল্টে তার প্রফিট কিন্তু আরো পড়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। তো এটা কিন্তু একটা হাই রিস্ক হাই মানে রিওয়ার্ড স্টক। তো আপনার যদি এন্ট্রি এক্সিট যদি ভুল হয়ে যায় এবং আপনি যদি মানে ভুল সময়ে কিনে ফেলেন বা আপনার যদি রিস্ক অ্যাপেটাইট যদি এতে কম মানে আপনার রিস্ক যদি নেয়ার মানে অ্যাপেটাইট যদি কম থাকে তাহলে এখানে ঢোকা উচিত না। যদি আপনার রিস্ক অ্যাপেটাইট বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে প্রপার অ্যানালিসিস করে প্রপার ভ্যালুয়েশন ক্যালকুলেশন করে আপনার এন্ট্রি এক্সিট পয়েন্ট সঠিকভাবে ক্যালকুলেশন করে কিন্তু আপনাকে স্টক কিনতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের যদি কোনো রকম স্টক নিয়ে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি এর আগে কিন্তু বেশ কিছু আরো ডেটা সেন্টার স্টক নিয়ে কিন্তু ডেটা সেন্টার কিন্তু একটা বিশাল বড় থিম এই মুহূর্তে ভারতবর্ষে। ডেটা সেন্টারের বিভিন্ন রকম থিম নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি এই কিছুদিন আগেই কেয়ার এন্ড হিট এক্সচেঞ্জার, কারণ আমরা জানি ডেটা সেন্টার যত বাড়বে 24 ঘন্টা যদি একটা ডেটা সেন্টার চলে তাহলে কিন্তু কুলিং এর ডিমান্ড বাড়বে। তো কুলিং স্পেসে ডেটা সেন্টার কুলিং স্পেসে কিন্তু অনেক স্টক রয়েছে। ডেটা সেন্টার যদি চলে তাহলে ব্যাটারির ডিমান্ড বাড়বে, ব্যাটারি স্পেসে অনেক স্টক রয়েছে। ডেটা সেন্টার মানে ব্যাটারি থেকে শুরু করে আপনার কুলিং থেকে শুরু করে বহু মানে এই যে পাওয়ার মানে ডেটা সেন্টারে যে নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাইয়ের জন্য ট্রান্সফরমার লাগবে। তো এই ট্রান্সফরমার থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে কেবিল মানে ডেটা সেন্টারকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যে কেবিল লাগবে বহু মানে ডেটা সেন্টার থিম কিন্তু অনেক বড়। এখানে কেবিল থেকে শুরু করে আপনার একদম ট্রান্সফরমার থেকে শুরু করে বহু ধরনের জিনিস কিন্তু একটা ডেটা সেন্টার চালাতে গেলে লাগে। তারপরে হচ্ছে আপনার ডিজেল জেনারেটর লাগে, বহু কিছু লাগে। তো এই ডেটা সেন্টারের কিন্তু অনেকগুলি থিম রয়েছে যেটা কিন্তু আমি আমার অন্যান্য বিভিন্ন যখন শেয়ার আলোচনা করব বিভিন্ন থিমের শেয়ার নিয়ে আলোচনা করব, সেখান থেকে আপনারা শিখতে পারবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।